সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব ছিলেন। হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের বলিষ্ঠ নেতৃত্ব, যে কারণে অসংখ্যবার প্রতিপক্ষের হামলার মুখে পড়েছেন, মামলায় জর্জরিত হয়েছেন। অনুষ্ঠানে তিনি আজ আমাদের অতিথি। তার মুখেই শুনব নিপীড়নের স্মৃতিগাথা, সেই দিনগুলোর কথা। জাহিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন 24-এর শহীদ আমির হোসেনের স্ত্রী আন্নি। তার মুখেই শুনব তার স্বামী আমির হোসেন কিভাবে শহীদ হলেন, এখন কিভাবে দিন কাটছে তার। জাহিদুল কবির জাহিদ ও আন্নি, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা জাহিদুল কবির জাহিদ ও আন্নির স্বামী শহীদ আমির হোসেনের উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ বরিশালের একজন সুপরিচিত রাজনীতিক। নগরীর সরকারি হাতেমালি কলেজে অধ্যয়নকালে তার ছাত্রদলের রাজনীতিতে অভিষেক ঘটে। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সবশেষ বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। হাসিনার ফ্যাসিবাদী আমলে মীর জাহিদুল কবির জাহিদ ছিলেন বরিশাল নগরীতে জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম বটবৃক্ষ। আন্দোলন সংগ্রামে দলের হাল ধরেছেন বারবার, সামনে থেকে দিয়েছেন নেতৃত্ব। নিজ দলের বাইরে সাধারণ মানুষের মধ্যেও তুমুল জনপ্রিয় জাহিদুল কবির গণমুখী নেতৃত্ব তাকে দিয়েছে আলাদা জনপ্রিয়তা। খুনি স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন এবং বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে বারবার হামলার শিকার হয়েছেন তিনি। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন অসংখ্য দিন। তারপরও তিনি ফিরে এসেছেন গণতান্ত্রিক আন্দোলনে, রাজপথে, গণমানুষের মাঝে। কেননা তার রাজনৈতিক দর্শন কিংবা স্বপ্ন সবই তো সাধারণ মানুষকে ঘিরে। চব্বিশের শহীদ আমির হোসেন জন্ম বরগুনার তালতলী উপজেলার মৌপাড়া গ্রামে। জীবিকার তাগিদে শৈশবে চলে আসেন ঢাকায়। তারপর নানা কাজ শেষে শেখেন অটোরিকশা চালনা। তাতেই মোটামুটি স্বাচ্ছন্দ্যে চলে যাচ্ছিল তাদের ছোট্ট সংসার। তিনি পরিবার নিয়ে রাজধানীর রামপুরা এলাকার উলন রোডের ভাড়া বাসায় থাকতেন। 24-এর উত্তাল দিনগুলোয় রামপুরা এলাকায় পুলিশ অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করে। আমির হোসেনও সেই সব হতভাগ্যদের মধ্যে একজন। দর্শক, প্রতিবেদন দুটি দেখলাম, এবার শুনব তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের ঘটনা। শুরুতেই যাচ্ছি, জাহিদ ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি বিএনপির রাজনীতির সাথে জড়িত দীর্ঘকাল ধরে এবং বিএনপির দায়িত্বশীল পদে থেকে দায়িত্ব পালন করেছেন। বরিশাল মহানগরের সদস্য সচিবের দায়িত্বে ছিলেন। আপনি বলছিলেন যে একেবারে সারা দেশে আলোচিত হয়েছিল 2017 সালের একটি নিপীড়নের ঘটনা, যা আসলে সারা জীবনে আপনি কোনোদিন ভুলতে পারবেন না। এবং একজন আইনজীবী হয়েও, একটা রাজনৈতিক দলের একেবারে শীর্ষ পর্যায়ের একটি ইউনিটের শীর্ষ পর্যায়ের নেতা হয়েও অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত যে ঘটনার মুখোমুখি, যে বাস্তবতার মুখোমুখি হয়েছেন, আমাদেরকে একটু ছোট্ট করে বলবেন। 17 সালের ঘটনা ছিল এরকমের যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যখন দেশের বাইরে ছিলেন, তৎকালীন আওয়ামী লীগের ওবায়দুল কাদের তিনি বলেছিলেন ওই দিকে চলে গেছে আর ফিরে আসবেন না। এটা ছিল আসার ডেট ছিল আপনার 22 অক্টোবর 2017, কিন্তু তিনি ওই কথা বলার পর ম্যাডাম আসছেন 18 অক্টোবর, আর 4 দিন আগে আসছেন। 17 অক্টোবর আমাদের একটা প্রোগ্রাম ছিল, এই বিষয়ে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে শুরু করেছিলাম। বরিশাল প্রেস ক্লাব থেকে শুরু করে আমরা যখন দলীয় কার্যালয়ের সম্মুখ কাছাকাছি আসছি, তখনই এই শেখ হাসিনা ফ্যাসিবাদীর তার পেটুয়া বাহিনী তার আমাদের চারিদিক দিয়ে ঘেরাও করে ফেললো। আমরাও অনেক বড় মিছিল ছিল, প্রথমে আমাদের মিছিল থামাই দিয়ে ব্যানার ছিনিয়ে নিল। এইটা আমরা প্রতিহত করলাম, বাধা দিলাম। এক পর্যায়ে বাধা দেওয়ার পর তারা অনেক টানা আসা শুরু করলো আমাদের যারা নেতাকর্মী ছিল তাদের। তখন ওই সময় যদি আমি চলে যাই, আমাদের অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হয়।
তারপর পুলিশের সাথে যত কথা বলার চেষ্টা করলাম, এক পর্যায়ে ছাত্রলীগের ভোলার চরফেশনের একসময় ছাত্রলীগের সেক্রেটারি ছিল ওসি আওলাদ, তার নেতৃত্বে তিনি নিজেই ইনফর্ম করা ছিলেন না, ভিডিও ফুটেজে আছে, ছবিতে আছে। আমরা যখন মিছিল নিয়ে আসছি তখনই সেই সময় আমাদের বাধা দেয়, বাধার এক পর্যায়ে বাকবিতণ্ডা হয়, তাদের সাথে আমরাও রাজপথ ছাড়ি নাই। ওই সময় তাদের সাথে আমাদের টানা হেঁচড়া চলে, এক পর্যায়ে আমাদের ব্যানার টানে ছিনিয়ে নিয়ে যায়, আমরা প্রতিবাদ করি। তখন প্রতিবাদ করার বিদায় এই জন্য নির্যাতনের মাত্রাটা ছিল এই রকমের, আমাদের পায়ের বুট দিয়া লাথি, তারপর লাঠি পেটা এবং রাইফেলের বাট দিয়া আমাদের নেতা সকলকে আমাদের আঘাত করা শুরু করে। আপনার উপরে কিভাবে আঘাত করলো? আমার উপর রাস্তায় যখন ফালাই দিয়েছে, মানে দুই পায়ে কে কোথা দিয়ে মারছে এরকম কোনো নেই, মানে আপনাকে রাস্তায় পড়ে গেছে। ওসি আওলাদ নিজে লাথি দিয়ে ফেলে দিল, লাথি দিয়ে মানে ফেলে দিয়েছে দুই এসআই তার নির্দেশে, এবং সে নিজে কলার ধরে টানা হেঁচড়ে আমরা নিয়ে যাইতেছে। আমি যখন শুয়ে মারতে পড়ে গেছি রাস্তায়, তখন আমাকে সে টানা কলার ধরে জামা টামা সব ছিঁড়ে গেছে। ওই সময় টাইমে ঝাড়তে পারি না, তখন কোমর ধরে টানতে টানতে নিয়ে সে গাড়িতে তুলছে। গাড়ি তোলার আমার সাথে আরও তখন 8 জন গ্রেপ্তার করছে। আমাদের গ্রেপ্তার করার পর তখন তারপরে সবচেয়ে দুঃখজনক হয়েছে, গ্রেপ্তার করার পরে রাস্তায় যেগুলো আন্দোলন সময় মিছিল বিক্ষোভ চলছে, সেই মুহূর্তে ও তার 3টা মামলা দিছে অলরেডি। আমরা কিন্তু মানে পুলিশ আমাদের ধরে নিয়ে থানায় নিয়ে গেছে, তারপর ওই মামলাগুলো আমাদের আসামি করছে। আসলে আমার পরিবারও জানে না যে পরিমাণ নির্যাতন সেই নির্যাতনটুকু শুনতে চাচ্ছি। থানায় নিয়ে আমাদের আটকে অন্ধকার রুমে এক জায়গায় নিয়ে রাখছে। কোন থানায়? রাখার পর বরিশাল কোতোয়ালি থানায়, সেখানে তারপর উপরে নিয়ে গেছে, 2 সাইডে দড়ি বাঁধা, ভয়ভীতি যত প্রকার আছে। আস্তে আস্তে সন্ধ্যা, এই ঘটনা হয়েছে আপনার 11:30 12টার দিকে, এবং সন্ধ্যা যত রাত্র ঘনে আসছে তখনই তাদের নির্যাতনের মাত্রা আস্তে আস্তে এবং হুমকি ধমকি যা চলছে। এই নির্যাতনগুলো কেমন ছিল? এই নির্যাতনটা থানার দিকে আপনার ওই দড়ি বাঁধা, 2 দিকে দড়ি বাঁধা, 2 হাত তারা ঝুলিয়ে, তারপর আপনাকে ঝুলালো। যখন ঝুলাইতে গেছে তখন আবার একটা দড়ি ছুটে গেছে। তখন ওই সময় আমার যে 2-3 দিকে রেডি হয়েছে, চোখটা বেঁধে ফেলছে। তারপর সেই মুহূর্তে কয়েকটা বাড়ি দেওয়ার পর আমার মানে তখন করে নেই, আমি সেন্সলেস মানে হয়ে যায়। তখন তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স ডাক্তার আসে, 2 হাত 2 দিকে বেঁধে, 2 দিকে 2 হাত, মানে যার আগে সবাই নির্যাতনের চেয়ে তো কঠিন নির্যাতন পাবো। নির্যাতনটা কি ছিল? 2 হাত বেঁধে, তারপর তারা ওইখানে বেধড়ক নির্যাতন করছে, মানে চোখ বেঁধে, চোখ বেঁধে ফেলে। তার কারা মারে না তো দেখা যাবে না, তাই আপনি দেখে রাখবেন, পরে আবার আপনার সাথে মানে এটা চিনে রাখলে তাদের জন্য সমস্যা হয়। যাই হোক, কথা কণ্ঠে অনেকে আমরা বুঝতে পারছি, যেহেতু কোতোয়ালি থানার। দড়ি ছিঁড়ে গেল কি? মানে আপনার এক হাতের দড়ি, ওদের কিভাবে ওরাই হয়তোবা ওদের কোনো দড়ি লুজ ছিল নাকি। তারপর কয়েকটা ইসের দেওয়ার পর আমার সেন্সার নাই, সারাদিন তো আমরা খাই নাই, অজ্ঞান হয়ে গেছে। সারাদিন আমরা তো মানে খাওয়া দাওয়া করি নাই, কোনো কিছু পানি চাইছে, কোনো পানি দেয় নাই, মানে কোনো কিছু যারা খাবার নিয়েছে তাদের ঢুকতে দেয় নাই। মানে সে একটা অন্যরকম বুঝে আমরা জঙ্গি গ্রেপ্তার করছি, এই টাইপের আমাদের তাদের এই করতাম। সাথে সাথে ওই ডাক্তার আসলো, তারা মনে করছে হয়তো বাঁচবো না, এরকমেরই আল্লাহর হুকুম। আল্লাহ বাঁচবে না মনে করেছে তারা, হয়তো নির্যাতনটা এই পর্যায়ে চলে গেছিল। হার্ট অ্যাটাক করলাম না কি, সেন্স হইলো কিছু, এই জন্য ডাক্তার এসে দেখলো। দেখার পর ইমার্জেন্সি যখন তারা বললো যে মেডিকেল অ্যাডমিট, তখন হচ্ছে তারা হ্যান্ডকাপ পরা অবস্থায় মেডিকেলে নিয়ে যায়। তারপর সাংবাদিকরাও আসছে, সাংবাদিকরাও অনেক প্রতিবাদ করছে এর জন্য। প্রতিবাদ করে মেডিকেল নেওয়ার পরে টোটাল মেডিকেলে লোক ছিল শত লোক, তারা গেছে সব পিটাই বাইক করে, তারা মেডিকেলের মধ্যেই মেডিকেলের মধ্যে পিটে সব লোকজন সরাই দিয়েছে। জানে আমার আত্মীয় স্বজন, আমার কেউ জানি ইনাতার, তার পরিবারও তখন জানতে পারে নাই যে মেডিকেল এই অবস্থা। রাত্র 11টার পরে তখন এসে পরিবার খবর পায় যে এই ধরনের ঘটনা হয়েছে, মেডিকেল নিয়ে গেছে। এই মাস্কের মধ্যে অক্সিজেন দেওয়া ছিল ওই সময়, মানে অক্সিজেন সাপোর্ট দেওয়া লাগছে। রাত্র 1:30টার সময় দেখে যে আমার একটু সেন্স আসছে, ওই সময় তারা আবার আমাকে নিয়ে যেতে চাইছে, থানায় নিয়ে যাবে এরকম ইটি করছে। কিন্তু আমাদের তৎকালীন ড্যাবের নেতা ছিল, আমি তার কাছে অনেক কৃতজ্ঞ, শরফুজ্জামান রুবেল স্যার, সে যেতে দেয়নি। সে বলছে না, আমার মেডিকেল সায়েন্স বলে না যে আপনি তাকে নিয়ে যাবেন। কিন্তু তারপর যাই হোক, আল্লাহর হুকুমে সে নিতে দেন, বলছে আপনি নিতে পারেন, কিন্তু আমার মেডিকেল সায়েন্স বলে না সেই পেশেন্ট আমি আপনার কাছে দেবো। তারপর গভীর রাত্রে পুলিশ কমিশনার তৎকালীন তিনি আসছেন, এটা এডিশনাল ডিআইজি সাহেব, তারা এসে দেখতে আসছে এবং পরবর্তী তাতে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। আমি 4 দিন মেডিকেল ছিলাম। মেডিকেলেও আমার হাতে হ্যান্ডকাপ পরা, খাটের সাথে বাঁধা, পা বাঁধা, কেউ দেখতে দেয় না। জানলা দিয়ে যারা আসে, মানে একটু সিনিয়র নেতা, তারা দেখে চলে যায়, এরকম ছিল আর কি। পা বেঁধে রাখলো কেন?
রাত্রে আমার মেডিকেল যেতে মানে পালাই যাই, এই পাও ধরনের মানে পায়ে দড়ি বেঁধে ইসে রাখছে, ছবিগুলো আছে সব। তারপর হ্যান্ডকাপ দেওয়া, হাত বাঁধা, বাইরে দড়ি দিয়ে ধরা, পুলিশের মানে তাদেরই এইরকম অসংখ্যবার নির্যাতন। এরকম একবার আপনি তো তখন একজন প্র্যাকটিসিং লয়ার। আমি হ্যাঁ আমি লয়ার, বাট তারা ওই চিন্তা করছে না কিসের লয়ার, আমাদের বড় বড় নেতাদের কেমন করছে, তাদেরকে চিন্তা করছে। না, পা বেঁধে রাখা এটা এরকম তো শুনি। এক পা বেঁধে দড়ি বাইধে রেখে দিছে, দড়ি বাইধে ওরা এই করে আমাদের পালাই না যাই। এবং মেডিকেলের সব থেকে মানে কাউকে ঢুকতে দেয় নাই। পরে হয়তো বা নেতারা বলার পরে আমার স্ত্রীকে ঢুকতে ছিল, তখন সে যাই দেখছে, দেখে তার বলছে পাটা খুলে দেন, পাটা খুলে দেন, খোলে নাই। পরে আবার বলছে যে হাত তো হ্যান্ডকাপ তো বাঁধা আছেই, তারপর পাটা খুলে দেন। পরে বোধহয় এক সময় আর কি রাত্র যে কোনো সময় আমি ঘুমিয়েছিলাম, সেই সময় আর কি মানে পাটা খুলে দিচ্ছি। যাই হোক এইরকম। তারপর মেডিকেল থেকে আমরা 5 দিন পরে আমি যখন আদালতে হাজির হই, আদালতে মানে নিয়ে গেল মানে উৎসুক জনতা, মনে বোঝায় আমি একটা চিড়িয়াখানার জন্তু, এইরকম লোকজন গিয়া, তার পুলিশ ছিল জনতার চেয়ে বেশি। তারপর তো জেলখানা গেলাম। জেলখানা আর এক নির্যাতন। এইখানে আওয়ামী লীগের নেতারা তারা জেলার কি হুমকি, সুপার কি হুমকি, আমরা যাতে একটু ইসে না থাকে, মানে কঠিন সেলের ভিতরে এরকম একাকিত্বভাবে রাখা হয়েছে, অসংখ্য নির্যাতন করছে। এই তার 2015 তো সেম এরকমের, তো তখন ওসি ছিল সাখাওয়াত হোসেন, তিনিও আমাকে বহুতবার মানে আমি জেল গেট দিয়ে বরিশাল বিভাগে এক্সক্লুসিভ মামলা সবচেয়ে বেশি আমার নামে দিছে। যখন আর মামলা ছিল না, তখন জালকাটে একটা গাড়ি পরে মামলা দিছে। এবং এই যে বরিশাল মানে লঞ্চ ঘাটে লঞ্চের কেবিনে একটা সামান্য আগুন দিয়েছে, কে বা কারা জানে, যেহেতু হরতাল, ওই মামলায় দিয়ে আমরা এজাহারভুক্ত আসামিও না। তারপর করে হাইকোর্ট যখন জামিন নিতে আসি, তখন জজ সাহেব ডাইরেক্ট বলে আমরা বরিশালে ভিআইপি লঞ্চের জার্নি করে যাতায়াত করি, সেটা যখন এই মানে আগুন দিয়েছে, জামিন দেওয়া যাবে না। হাইকোর্ট তখন জামিন দেয় নাই। তারপরে আবার নিম্ন আদালত হাজিরাতে বলছে, হাজিরা আবার জেলে গেলাম। এইরকম জেলে যাওয়ার পর অসংখ্যবার, আপনার 6 বার এক একটা জামিন নিতে তো সময় লাগে। তখন যেহেতু অ্যাডভোকেট ছিলাম এবং আমি বরিশাল সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাকালীন শুরু থেকে আমি কাউন্সিলর ছিলাম, নির্বাচিত কাউন্সিলর পরপর 4 বার, 2003, 2008, 2013, 2018 সর্বনির্বাচন। 2023-এ ছিল সর্বশেষ নির্বাচন। যেহেতু দল সিদ্ধান্ত নির্বাচন যাবে না, আমি তখন নির্বাচনে আমরা অংশগ্রহণ করিনি। জাহিদ ভাই, আপনার কাছ থেকে শুনবো আমরা একটু শহীদ আমির হোসেনের স্ত্রী আন্নি আমাদের সাথে আছেন। এই 24-এর গণ অভ্যুত্থানে ওনার স্বামী একজন শ্রমিক, একজন খেটে খাওয়া মানুষ, তিনি শহীদ হয়েছেন। আমির হোসেনের স্ত্রীর কাছ থেকে একটু শুনে আসি। আপনি আপনার স্বামীকে হারিয়েছেন, একেবারেই একমাত্র বেঁচে থাকার অবলম্বন, যে মানুষটার আয়ে আপনার সংসার, আপনার জীবন, আপনার 3টে শিশু বাচ্চার জীবন, সেই মানুষটাকে হারিয়েছেন। এখন আমার 3টা বাচ্চা নিয়ে আমি খুব কষ্টে আছি। আপনার স্বামীকে কিভাবে হারালেন, কত তারিখে, কোন জায়গায় শহীদ হলেন, সেই ঘটনাটি আমাদেরকে একটু বলুন। শহীদ আমির হোসেন, উনি গত 19 জুলাই শুক্রবার 2024 সালে যে মৃত্যুবরণ করে, শুক্রবার। মানে ওই দিন কি ঘটনা ঘটেছিল আমাদেরকে একটু বিস্তারিত বলুন। যে উনি সকালবেলা মাছের আড়তে গেছিল, উনি তো কাজ করতেন ওখান থেকে। জি, ওখান থেকে মানে যে ওখান থেকে রাস্তায় আসার সময় মানে গ্যাস খাইছে, কারণ বাজার থেকে গ্যাস খাইছে। মানে এখানে এতটুকু কপালটা মানে পুড়ে গেছে, এই সাইডটা পুড়ে গেছে। পরে আমি বলতেছি যে এখানে এভাবে ক্ষত হলো কিভাবে, এরকম রাস্তায় তো গ্যাস মারছে, রাস্তা অনেক গন্ডগোল, রাস্তাঘাটে বের হওয়া যাবে না। তো আমরা স্বামী স্ত্রী বসে বাসায় নিউজ দেখতেছিলাম যে আবু সাইদ ভাই গুলি খাইছে, ওনারা গুলি করছে। তো আমার হাজবেন্ড দুষ্টামি করে আমার বলতেছে, জানি দেখো আমি এরকম করে শহীদ হয়ে যাব। মানে তখন আমি মানে কথাটা মানে এরকম একটা করি নাই। তো তখন আমার হাজবেন্ড এই কথাটা বলছে, না আল্লাহর হুকুমই কবুল হয়ে গেছে। তখন আমার হাজবেন্ড এই কথাটা বলার সাথে আমি দুষ্টামি করে বলছি, আমি তুমি তো 3 ছেলের বাপ, তুমি আন্দোলন করতে যাইবা, তোমার কে মারবো? তো না, বলছে যে আমিও যাবো আন্দোলন করতে, আমিও শহীদ হয়ে যাবো। তা আমি বলছি দুষ্টামি করে হয়তো বা বলছে। তো বলতেছে আজকে শুক্রবারের দিন বড় ছেলের নিয়ে নামাজ পড়তে যাবে। তো বড় ছেলের নিয়ে নামাজ পড়তে গেছে। আমার বাড়িওয়ালা আবার আমাদের 800 টাকা পাইতো বাড়ি ভাড়া। তো 400 টাকা কাজ করে আইছে। তো আমি বলতেছি 400 টাকা তো হইব না, বাড়িওয়ালা তো রাগারাগি করবে। তো
তারা তো কিছু টাকা দরকার। তো বলতেছে তোমার ছোট বোনের তা আনো দেও। পরে আমি তো বাড়িওয়ালার এই বাকি কিছু টাকা দিয়েতে গেছি। এই সুযোগে আমার হাজবেন্ড আর কি বাসা থেকে বাচ্চার নিয়ে নামাজ পড়তে বের হয়েছে। জুমার নামাজ তো পড়তে। মেজো ছেলের নিয়ে আমি বাড়িওয়ালির বাসার উপরে গেছি। তো ছেলে দেখলো তো আবার কান্না করবে যে আমিও যাবো বাবার সাথে নামাজ পড়তে। তো এই আমার সাথে শেষ কথা আর শেষ দেখা। ওই মুহূর্তগুলো আমার মনে পড়লে বা ওই বাসা থেকে আমি মানে রুম ছেড়ে আসা পড়ছি, মানে মানে ওই মুহূর্তগুলো খালি আমার চোখে ভাসে। এটাই ছিল শেষ কথা হ্যাঁ, ওইটাই শেষ কথা যে আমি নামাজ পড়তে এবং যাইতেছি। শেষ দেখা। হ্যাঁ, শেষ দেখা। তো আমি সিঁড়িটা উঠতেছি ও দেখতেছি যে আমার হাজবেন্ড আমার বাচ্চারে নিয়ে যাইতেছে। তো গেছি নামাজ পড়ার, আমার মা আবার বাসায় রান্না করছে। আমার ছোট বোন, 2 বোনের জামাই আসছে বাসায়। তো আমার ছোট বোন বলতেছে যে আমির বাইরে তো অনেকদিন ধরে দেখি না, ওটার কিছুদিন আগে বিবাহ দিছে। তো বলতেছে ভাইয়ের সাথে তো অনেকদিন ধরে খাওয়া হয় না, তো ভাইয়ের ফোন দাও। তো তো ফোন দিছে, আমার বাবা ফোন দিছে যে আমি তুমি কোথায়, যে বলতে বাবা আমি নামাজ পড়তে আইছি, আমি আসতেছি। ওই এতটুকু কথা হয়েছে আমার বাবার সাথে যে আমি আসতেছি নামাজ পড়ে। তো আমার বাচ্চারে আবার দিয়ে এসে আমার ফুফা শাশুড়ির বাসায়। ওই বাসার কাছেই বলতেছে যে তুমি তোমার দাদির বাসায় যাও, তো আমি নামাজটা পড়ে আসি। একটু ভিতরে, তো গলির ভিতরে, তো বলতেছে তুমি যাও আমি দেখতেছি। তো ওই গলির ভিতরে ঢুকছে, পরে ওর বাবা আবার মসজিদে গেছে। তো গেছে মসজিদে নামাজ পড়ার পরে অনেকক্ষণ পরে আর কি ফোন দিতেছে আমার আব্বু যে আমির তো ফোন ধরে না। তো আমি আবার শুয়ে রয়েছি আমাদের বাসায়। তা আব্বু আমার নাম্বারে ফোন দিছে। তো আমি ঘুমাইছিলাম। আমাদের বাসা বাড়ি একটু গ্যাসের সমস্যা, ওদিকে উলোনি। তো অনেক ভোরে রান্না করছে ওইটা বাচ্চাগুলো নিয়ে। তো মানে অনেক ক্লান্ত ছিল শরীর, তার জন্য শুয়েছিলাম। তা আমার হাজব্যান্ড অনেকবারই ফোন দেওয়া হয়েছে, আমার হাজব্যান্ডে মানে ফোন ধরেই না। পরে আমার বাবা বলতেছে তো ফোন ধরে না। তো এর ভিতরে একজন ফোন দিছে আমাদের বাসারই, মানে ওই জায়গায় আন্দোলনে আর কি ওরা ছিল। তো ফোন দিছে যে আব্বু আমির ভাই তো গুলি খাইছে। কে ফোন দিল? মানে আমার বাসার একটা ভাই, যে আমার যে কাকা কাকা ডাকি, মানে পাশের রুমে থাকে। তো ওনার ছেলে ফোন দিছে। তো বলতেছে আমি তো দেখছি আমির ভাই গুলি খাইছে মসজিদের সামনে। হ্যাঁ, মসজিদের সামনে পড়ে রয়েছে, ওনার তো ধরার কেউ নাই। এটা আপনাকে ফোন দিয়ে বলতেছে? না, ও কাকারে বলছে, কাকারে ফোন দিয়ে বলছে যে ওনারা যে ধরবে কেউ, মানে ওরকম পরিস্থিতি কেউ, উনি পড়ে রয়েছে, মানে হাত পা মানে একটু লড়াইছে, পরেতে মানে ওখানে আর কি দমটা ওখানে চলে গেছে। পরে উনি ফোন দিছে, আমি তো শুয়ে রয়েছি বাচ্চা মেয়েটা তখন 1 বছর মেয়ের। তো আমার কাকা ডাকতেছে আনি ওঠো ওঠো। আমি কে কাকা কি হয়েছে? পরে বলতেছে আমিরও তো গুলি খাইছে। আমি কি কন? তো মানে এতটুকু শব্দ শোনার পর আমি তো মনে করেন কোনো নাই, সেন্স নাই। তা আমি এতটুকু মনে মনে দোয়া পড়তেছি আর বলতেছি যে আল্লাহ তুমি মানে একটা হাত পা নিয়ে যাও, তারপর আমার স্বামীরা সুস্থ রেখে 3টা বাচ্চার মুখের দিকে চায়, মানে হাত পা যেন আমি ভিক্ষা করে খাইতে পারি, তার জন্য আমার 3টা সন্তান যেন আমার স্বামীর বুকে থাকে, ওরা যেন বাবা পায়। যে অনেকের সন্তান, যেমন মারও তো অনেক কষ্ট লাগে যে তার সন্তান এভাবে। আমার শাশুড়ি গাজীপুর থাকে, আমার শাশুড়ি শুনছে পরে তো তিনি তো অনেক কান্নাকাটি করতেছে, যেমন ফুফা শাশুড়ি সব আমার এই জায়গায় থাকে আত্মীয় স্বজন। এই মনে মনে এই দোয়া করলেন যে হাত পা নিয়ে যাও, তাও যেন আমার স্বামীটা থাকে। এরপরে কি করলেন? জি, তারপর দোয়া করতেছি, যে মনে মনে দোয়া করতেছি। আমি তো রাস্তায় ঘুরে কাঁদতেছি যে আমি কি হইলো, যে আমার বাচ্চা, আমার আমি বলতেও পারি না আমার বাচ্চা কে নিছে। তারপর তো সবাই বাচ্চারা খোঁজাখুঁজি করতেছে যে ওরা কই ওরা কই, 3 জন 3 দিকে। পরে বাচ্চা নিয়ে আমার সবাই দৌড়াদৌড়ি করে আর কি বাসায় নিছে। পরে সবাই তো খোঁজ খবর সবাই। তখন আপনার স্বামী তখনও রাস্তায় পড়ে আছে? না, তখন এই ওই জায়গার যা মানে যারা ছিল ছাত্ররা, আবার কিছু মানে এলাকার যারা আন্দোলন করছিল, এই ভাইয়েরা নিয়েছিল বেটার লাইফ হাসপাতালে নিয়ে গেছিল। এটা মোল্লা টাওয়ারের সামনে? জি, মার্কেটের গেটের একটু সামনেই, মানে রামপুরা মোল্লা টাওয়ারের গেটের সামনে, মসজিদের গেটে।
জি ওখান থেকে এই ভ্যান গাড়িতে কইরা মানে হাসপাতালে নিয়ে গেছে। ওখানে লাইফ হাসপাতালে। যখন অফ দ্য রোডের মুখে যায়, মানে আমার ফুফাতো দেওয়ার ওখানে হ্যার ছেলে গেছিল, পরে ভাই বলছে ভাবি আমার হাতে থেকে ফোনটা পুলিশে নিয়ে গেছে। মানে মানে হয়তোবা ফোনে ভিডিও থাকতে পারে, যে লাশও টানাটানি করছে, নিতে কয় আমার ফোন গেলে যাক আমার ভাইরে লয়ে যায়। পরে তাড়াতাড়ি করে গাড়ি মোড়ে পরে ওই হাসপাতালে ঢুকাইছে, চেক করছে যে উনি মারা গেছে। তো ওরা তো আর বুঝতে পারেনি বা সার্টিফিকেট নেওয়া লাগবে বাসার বিষয়, তো ওরা ডাইরেক্ট বাসায় নিয়ে এসে। তো আমরা আব্বাহারা সবাই হস্তনস্ত, ওরা সবাই আমার বোন জামাইরা সবাই বের হয়েছে এলাকার, যে আমরা যা নিয়ে আগে নিয়ে আসি। মানে আমরাও এলাকার যে আমাদের বাসার গলিটা বের হয়েছে, আর দেখে মানে ওরে গাড়িতে করে আনতেছে, ভ্যান গাড়ির উপরে। হ্যাঁ গাড়িতে করে আনতেছে। মানে ওর 2-3 ধাপে যে একজন ছেলে আনছে, কিন্তু ও জানে না যে ও আমার হাজবেন্ড। ও মানে ও ভাইয়া আমাদের সাথে ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি, একই এলাকায় থাকি। মানে এই ভাইটার কারণে আমার স্বামীর আমি পাইছি, না লাশটা পেতেন। নাহলে আমি লাস্টটা আমি পাইতাম না। এই ভাইয়াটা আনতে চাই, ভাইয়া কানে গুলি খাইছে। এই ভাইয়াটা অনেকখানি কান জায়গাটা ক্ষত হয়ে গেছে। কয় দেখ তোর জামাইরে আনতে যাই আমার কানে গুলি খাইছি। লাশ আনতে গিয়ে এক ধাপে আনছে, মানে কিছু জায়গায় না রাখছে, লুকাইছে, আবার কিছু জায়গায় না পরে লাগছে। পরে ওখান থেকে ওনারা দেখছে যে একটু মানে দম আছে, তারপর ওনারা হাসপাতালে নিতে নিতে মারা যায়। মানে যারা উদ্ধার করেছিল তাদের সাথে কি আপনার স্বামীর কোনো কথা হয়েছিল? কথা বলতে পেরেছেন? না, কেউ কথা বলতে পারে নাই। মানে ওখানে মানে ওর এরপরে কি করলেন? গুলিটা তো ভয়ঙ্কর ভাবে লাগছে। গুলিটা কোন জায়গায়? গুলিটা ওর বাম সাইডের মাথা থেকে, এখান থেকে খুলি থেকে লাগা, তো থোড়া থেকে বেরিয়েছে। আপনি দেখেছেন? এই যে শ্বাস নালী এগুলা সেটা এখান থেকে বেরিয়েছে। আপনি দেখেছিলেন? জি আমি দেখছি। মানে এরকম মর্মান্তিক দৃশ্য, মানে এত ছোট জীবনে যে এসব দেখবো তা জীবনে কল্পনা করতে পারিনি। আর বুকেও গুলি লাগছে। কয়টা গুলি লেগেছিল? তা আমাদের বাড়িতে যে মানে যে গোসল করাইছে, মানে উনি বলছে, আমরা তো আমার হাজবেন্ডে পোস্টমর্টম করাইনি, আমার স্বামী লাশ উত্তোলন করা হয়েছিল কিছুদিন আগে। ওনার বলছে প্রায় বুকে মানে একটা মাথায় তো লাগছে, আরেকটা বুকে এখান থেকে লাগা মানে পিঠতে ফেরে বেরিয়েছে, আরেকটা সাইড মানে কোকশায় লাগছে। 3টা গুলি? 3টা গুলি লাগছে। গলির মুখে যখন নিয়ে আসলো তখন তো দেখলেন যে ভ্যানে নিয়ে আসতেছে, জি তারপরে তখন আর কি, তখন নিয়ে এসে তখন তো আমার সেন্স ছিল না। তখন সবাই ধরে আমার বাসায় নিয়ে যায়। আমার বোন মেজরও সেন্স ছিল না। ও তো এখন আমার সামনের জন্য কান্না করে যে আমার ভাই আমার সাথে, ও আমারে বলে আবার ওর কাছে গেছে যে তুমি আন্নিরে 400 টাকা দিস, ও বাড়িওয়ালার দিব। মানে আমার যদি আবার ও না দেয় তো আবার বলতে গেছে যে ও চাইলে টাকাটা দিস, আমি তো টাকাটা দিব ইনকাম কইরা। তো আমার হাজবেন্ড তো ছোট থাকতে অনেক কষ্ট করছে, ছোট থাকতে ওর বাবা মারা গেছে। যখন নিয়ে আসলো আপনি লাশ দেখেছেন? দেখতে পেরেছিলেন? জি লাশ দেখতে পারছি। এই লাশ নিয়ে আমি আবার ঢাকা মেডিকেল গেছি ওই অবস্থায়? এই বাচ্চাটা বুকে নিয়ে। ঢাকা মেডিকেলে গিয়ে? যে ঢাকা মেডিকেলে গেছিলাম, ঢাকা মেডিকেলে যেতে যেতে 7টা বাজছে, মানে সন্ধ্যার দিক দিয়ে আর কি। তখনও মানে এরকম ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তখন সবাই মানে আপনি মনে করেছিলেন যে আপনার স্বামীকে আপনি জীবিত পাবেন, এরকম আশা নিয়ে তখন গেছিলেন? আর কি এলাকাবাসী কিছু লোক বলছে যে তোমার হাজবেন্ড তো এভাবে মারা গেছে, তাহলে তো অনেক সমস্যা হইতে পারে, তো একটা সার্টিফিকেট আনো, হাসপাতাল থেকে আনলে তোমার বাচ্চাদের জন্য ভালো হইব, বা তোমার একটা যে কোনো একটা তোমার তোমার তো ভবিষ্যৎ শেষই, মনে করো তোমার বাচ্চাদের ভবিষ্যৎ তোমাদের দেখতে হইব। ওখানে সেই ভয়াবহ আন্দোলন, আবার মনে করেন গোলাগুলি, তো সেখানে হাসপাতাল থেকে আবার অনেকে ভয় দেখাইছে যে এই যে ভয়ে ভয়ে লাশ সবাই দেখতেছে, মানে লাশ ইয়া করে মানে মুখ উঠা দেখতেছে। আমরা তো নিষেধ করতেছি যে এটা উঠায় না, মানে ওর যে একটা চাদর দিয়ে ঢাকছি আর একটা চাদর নিচে, ওই চাদরটা মানে হলুদ চাদর কালো হয়ে গেছে রক্তে, মানে একটা ফুটা মানে চাদরের মানে সেই রং ছিল না।
সব মানে রক্ত পুরোটা চাদর মানে ওর পুরো শরীরে পুরো রক্তই ছিল না, সব ঝেড়া পড়ে গেছে। আর ওর বাচ্চারা বুকে নিয়ে মনে করেন এই রাতে কটা বাজে, আস্তে আস্তে কটা বেজে গেছে, সেখান থেকে এই অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে আমার তো এরকম সামর্থ্য নাই। আর এই 3টা বাচ্চা নিয়ে আমার খাইলে স্বামী ডাল ভাত খাইতাম, তাও সুখী ছিলাম আমি। এই এলাকাবাসী কিছু লোক আমার অনেকে সাহায্য করছে, আমার এলাকাবাসী অনেকে যে যেরকম পারছে। তারপরে ঢাকা মেডিকেল থেকে কখন নিয়ে আসলেন? ঢাকা মেডিকেল থেকে আমরা বাড়িতে চলে যাই, যে ওখান থেকে বরগুনাতে? যে টাকাটা আমরা সবাই সাহায্য করছে, টাকাটা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়া 25,000 টাকা। গ্রামে বরগুনাতে চলে গেছেন বরগুনায় চলে যাই, ওই রাতেই? হ্যাঁ ওই রাতেই চলে যাই। তো ওই রাতে ঢাকা চলে মেডিকেলের যাওয়ার সময় ডাক্তাররা কি তাকে দেখলো না? না, আমরা ভিতরে ঢোকার চেষ্টা করছি, যে বলছে ঢুকতে এটা দিল না। কখন পাবেন বা 1 মাস পরে পাবেন, পরে পাবেন, ঠিক না। তো আব্বু বলতেছে এই লাশটা তো এমনি অনেক অনেক জানে কষ্ট পাইছে, অনেক কষ্ট পাইছে, তুই এতদিন রাখে এই লাশটা পচায় তুই কি করবি? তোর ভবিষ্যৎ লাগবে না, তোর বাচ্চার ভবিষ্যৎ লাগবে না, আমি তো আছি। আমার বাবা এবার বলছে আমি যদি ডাল ভাত খাইতে পারি তুই মা খাইতে পারবি। আমার চাচা শ্বশুরও কইছে যে বাবা দেখ, তুমি যদি থাকো আমরা তোমাকে খাওয়াবো, সমস্যা নেই। তো এখন মনে করেন এই লাশটা নিয়ে বরগুনায় যাওয়ার সময় লাশটা নিয়ে একটা এই গ্যাস পাম্পে থামাইছিল, তখন দেখি একদল বিজিবি সব পোশাক পরা, আর যে দুটাই যে গ্রাইং মেশিন বলে বড় মেশিনগুলা, এই যে চলে যে গাড়ি কি জানি বলে ওগুলা, এপিসি, ওই গাড়ি দুইটা গাড়ি যাইতেছে, আর সব পিছে এক সিরিয়ালের সব লোক যাইতেছে। তো আমাদের ওনাদের দেখে তো আমাদের কলজায় পানি নাই। আমাদের সাথে যারা 4টা অ্যাম্বুলেন্স ছিল, একটার গ্লাস ভালো ছিল, সব ভাঙচুর। খালি আমাদেরটাই আল্লাহর রহমতে আমরা একটু সুস্থভাবে যাইতে পারছি। এই দৃশ্যটা মানে দেখলাম, যে এই দৃশ্যটা দেখে আমাদের মানে আমার ভিতরে এত ভয় জাগছে। তো মনে করেন যারা আন্দোলন করতে গেছে তারা কি মানে তারা চোখে কি দৃশ্যটা মানে ভয়াবহ দৃশ্যটা তারা অনুভব করছে, একমাত্র তারাই ভালো বলতে পারবে। তারপরে রাত কটার দিকে পৌঁছালেন বরগুনাতে? যে আমরা বরগুনা যেতে যেতে সকাল ভোর হয়ে গেছে, আজান দিয়ে দিয়েছে। তো মনে করো এখানে বাড়ির কিছু আত্মীয় স্বজন আসে, সবাই আস্তে ধীরে আসতে থাকে। তো সকালেই দাফন করলেন? জি, সকাল 10-11টা ঘটিটায় মানে সুন্দর সুস্থভাবে দাফন হয়। এলাকার ওই সময় যারা আওয়ামী লীগের যারা ছিল তারা কি বাধা দিছিল? না, বাধা দেয় না, আমাদের কোনো সমস্যাই হয় নাই। তো সুষ্ঠুভাবে দাফন দিয়া মনে করেন যে গাড়ি চলাচল বন্ধের কারণে আমরা একটু কিছুদিন 1 সপ্তাহ পরে আর কি ঢাকায় পরে আসছি। আচ্ছা, আপনার বাচ্চারা কি বোঝে যে ওর বাবা শহীদ হয়েছে? ওরা কি বলে? জি, আমার দুনো ছেলে সুন্দরভাবে বলে যে আমার বাবার এইভাবে গুলি করে মারছে, হাত দিয়ে দেখায়। ওরা বলছে? বুঝে। আমার বড় ছেলে তো আমি যেখানে যাই, বাড়িতে যাই, এই অটো রিক্সাওয়ালা যে আমার বাবা রিক্সা চালায়, আমার বাবার এইভাবে গুলি করে মারছে। কি তোমার বাবা গুলি করে? সব মানে আমার মানে এই বাচ্চাদের দেখা এমন কোনো মানুষ নাই যে চোখের পানি না ফালায়। আমি এখন ঠিক মতো কান্নাও করতে পারি না, এই বাচ্চাদের মুখের দিকে যায় যে আমি যদি কান্না করি আমার বাচ্চারা হাওয়া করে কান্না করে। আমার মেজো ছেলে তো মনে করেন যে একটা গজল শুনে বাবারে নিয়া, বাবা তুমি কেমন আছো, ছোট্ট কবর ঘরে, এই মানে গজলটা শুনলে মানে আমার বাচ্চা যেভাবে কান্না করে, বাড়ির সবাই কান্না করে। যে ছোট বাচ্চারা বুঝে যে ওর বাবা নাই, এই 2 দিন পর পরে বলে যে চলো বাবার একটু দেখতে যাই, চলো একটু বাবারে দেখতে যাই। তো আমার তো মনে করেন সেমন সামর্থ্য নাই। মানে আপনার স্বামী মারা গেল, আপনি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন? যে আমরা জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আমরা পাইছি, আমি জামাত থেকে কিছু সাহায্য সহযোগিতা করা হয়েছে। আমি কিছু সংগঠন থেকে আমাদের আমরা সাহায্য মোটামুটি ভালোই পাইছি, বাচ্চাদের দোয়া। বিএনপি সহ অন্যান্য এলাকার বিএনপির লোকজনও হেল্প করেছে? জি, সাহায্য করছে। এই উলনে যারা সাহায্য করেছে স্থানীয়রা, তারা এখনো কি খোঁজ খবর রাখে?
হ্যাঁ, এলাকায় আমি খোঁজ খবর রাখে বলতে যে কেমন আছে বাচ্চার না কিভাবে চলো আসে, যদি কিছু সাহায্য সহযোগিতা লাগে তো আমারে জানায়। ওনারাও রাজনৈতিক ইয়া নেতারা করছে। খোঁজ খবর রাখে, হ্যাঁ, কিন্তু ওনারাও আন্নি রাজনৈতিক দলের মানুষরা খোঁজ খবর রাখে, কিন্তু কতদিন? তারপরে তো জীবন তো না, আপনার, এই এটাই। বাচ্চাদের নিয়ে তো আপনার চলতে হবে। না, আমার কথাই তো। এখন আপনি সেটা হ্যাঁ, কিভাবে সামাল দিচ্ছেন কিভাবে? সে যে কি এটাই আমার শহীদের কথা। আমির হোসেন কি শহীদের স্বীকৃতি পেয়েছে? জি, শহীদের স্বীকৃতি বলতে গেজেটে এখন নাম আছে? গেজেটে নাম আছে, জি। আচ্ছা আচ্ছা, আপনি মামলা করেছিলেন? জি, আমাদের মামলা করা হয়েছে। হ্যাঁ, মামলার কি অবস্থা? মামলার অবস্থা বলতে অনেকেই আর কি মামলা ইয়া করার জন্য ফোন দিছিল, যে নাম বলছে যে না মামলা ইয়া করা যাবে না, মানে মামলা যে তুলে মামলা নেওয়ার জন্য? যেভাবে আছে বলছি যে মামলা যেটা করা হয়েছে তো করা হয়েছেই। হ্যাঁ, মামলা তুলে নেওয়ার জন্য ফোন দিছিল। তারপর আবার মনে করেন আরেকটা ঘটনা হয়েছে এখানে, যে মামলা তো হয়েছে কিন্তু মামলা যে আমরা তার মামলার এগুলা তো আমরা কোনো সময় এসব পরিস্থিতিতে পড়ি নাই, তো একজন মামলা কইরা দিছে, কিন্তু সে তো করছে মনে করেন ওনার স্বার্থ ইয়া করে মামলাটা করছে আর কি। তো আমি তো চাই যে আমার স্বামীর যে মারছে আমি চাই শাস্তি তার। কিন্তু চাই এই তার যার বিচার হুকুমে হোক। মারলো, হুকুমদাতা তো শেখ হাসিনা, জি তারও তো শাস্তি হওয়া উচিত। জি, আমরা অবশ্যই তার বিচার চাই, আমার স্বামীর হত্যার বিচার অবশ্যই আমি চাই। আর মনে করেন কিছু মানে আমার মামলায় কিছু মনে করেন নির্দোষ মানে যারা মানে আর কি আমার কোনো হাসি নির্দোষ মিলে মানুষ না, যেন হ্যাঁ, আপনার যেন মামলায় আমার মামলায় যেন না শাস্তি পায়, শাস্তি না পায়, এটা আর কি ন্যায় বিচারটা দাবি চান আমার আপনি। কাছে। জি, আমি আপনার কাছ থেকে শুনবো জাহিদুল কবির। জাহিদ ভাই, আপনার কাছ থেকে আরেকটু শুনে আসি। জাহিদ ভাই, আন্নির তো শোকের সাগরের মধ্যে ডুবে আছে, একেবারে হতদরিদ্র একটা পরিবারের মানে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শহীদ হলো। এটা তো আর আমাদের সান্ত্বনা দেওয়ার কিছু মানে কোনো ভাষা নেই। ওনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা গোটা পৃথিবীর কারোর আছে বলে আমার মনে হয় না। যদি স্বয়ং সৃষ্টিকর্তা না চান ওনাকে শান্ত করতে না চান, তাহলে পৃথিবীর কোনো সান্ত্বনা, কোনো উপমায় বা কোনো কিছুর বিনিময়ে উনি আসলে সান্ত্বনা পাবেন না। আপনার আরও তো অনেক ধরনের নিপীড়নের মুখে পড়তে হয়েছে। যেটা বলতেছিলাম করে যে বলবেন, আমরা- আমাদের যখন আপনি হয়তো শোনেন নাই আর আইনেও বলে না, অসংখ্যবার রিমান্ডে নিয়েছে। তার ভিতর যখন রিমান্ডে থানা নিয়ে যায় মানে পরপর সবাই গ্রেপ্তার, ওই ভিতরে রিমান্ডে যখন নিছে থানা থেকে হঠাৎ করে রাত্র 1:30 সম্ভবত ঘড়ি টড়ি নেই তো, অনুমান আর কি, একটা ঘুম প্রায় মানে বসাই তো রাখছে চেয়ারে, রিমান্ড মানে করবে, রিমান্ড মঞ্জুর জিজ্ঞাসাবাদ করবে। এই মুহূর্তে রাত্র 1:30টার সময় এসে র্যাবের গাড়ি এসে দাঁড়াইলো, বাইরে যাইতে হবে। র্যাবের গাড়ি নিয়ে যেতে একটু আতঙ্কিত হয়ে গেলাম, কি ব্যাপার। কিন্তু র্যাবের কারো চেহারা নেই, সবার মুখ দিয়ে ঢাকা। আমাকে নিয়ে গাড়িতে উঠানোর পর আমার একটা কালো একটা পরাই দিল, জমটুপি, টুপির মতো একটা কালো একটা পরাই দিল। তারপর এখানে বসে বিভিন্ন আকার ইঙ্গিতে মানে আমি তাদের জবাব দিই, এইভাবে অনেক কথা, চল এখন দেখি কে বাঁচায়, একটু পর কোথায় প্রায় এরকম 1-1.5 ঘন্টা মনে করেন অনুমান করছি যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুরে কত সালের ঘটনা ছিল এটা? হয়েছে আপনার 2015 সনের ঘটনা। আসলে? প্লিজ। 15 সনের ঘটনা। কয়েছে যে খালি লোক জড়ো করো, এসব অনেক কথাবার্তাই করছে, তার থেকে চল এই। তারপর একটা 1.5-2 ঘন্টা ঘুরানোর পরে মানে অস্ত্র কোথায় আছে এসব জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু বাট কোথাও এই কারণে এক জায়গায় থামছে, আবার একটু চালাইছে এরকম করে। তারপর সম্ভবত একটা বাসায় আমি মনে করলাম যে একটা বাসায় একদম ঢুকাইছে আমাকে নিয়ে, বসে আছে। হঠাৎ করে এরকম প্রায় 30-40 মিনিট পরে দুজন আসলো, কে মীর জাহিদ, অনেক ক্ষমতাবান লোক, অনেক মানে ইসের কথাবার্তা বললা, বলছে কি করতে চাও, পলিটিক্স করবা না মানে না তোমার জায়গা তুমি যাবা? আমি বুঝলাম না বিষয়টা। বলছে পলিটিক্স করবি, পলিটিক্স ছাড়বি, না এসে গিয়ে তুই মানে রাজনীতি ছাড়বি, না এসে গিয়ে যে তুই নির্যাতনের শিকার হবি। আমি আল্লাহ তালা কপালে যা লেখের বাড়িতে কিছু হবে না, শালা খুব শক্ত লোক, এইসব মানে অনেক মানে গালাগালি গালি করে। তারপর হঠাৎ করে এসে কিছু কইছে কাগজে সিগনেচার কর। কোন কাগজে, কী কাগজ আমি দেখি না। বল সিগনেচার কর, তারপর কিন্তু চলে যা, নাহলে তো কপালে ভোগ বাজাবে এইসব। এ করে সিগনেচার কর। আমি কি কাগজে না বললে আমি সিগনেচার করবো কেন, কিসে সিগনেচার করবো? প্লিজ দেয় সে দুইজন, একজন দুইটা বুঝলাম জোর জোর দিয়ে থাপ্পড় দিলে ঘাড় পাশাইয়া, ঠিক আছে তোমার সই কর,
বেঁচে যা নিজে। এই করে করার পর আবার কিছুক্ষণ আবার দুইজন চলে গেল, আবার অন্য কণ্ঠ দিয়ে আবার দুইজন, এরকম এরকম পর্যায়ক্রমে আসতে আসতে আসছে। তারপর বলছে যে এখানে তুই রাজনীতি করবি না, এটা সিগনেচার কর। আমি এটা তো আমার মানে রক্ত মিশে গেছে, এটা আমার পক্ষে সম্ভব হবে না, কারণ আমি কথা দেবো তারপর আবার আমি আবার মিছিল মেরে যাবো, তখন তো আপনার সাথে এটা করা হবে। আয় তুই কী বলিস এতে এই। তারপরে লাস্টে তখন দুইজন ভদ্রলোক আসলো, তো সে জিজ্ঞেস করলো যে আপনার মানে যে আপনার ছেলে মেয়ে কয়টা? আমি বলি এক ছেলে দুই মেয়ে। ছেলে করে কি? আমি ঢাকা ভার্সিটিতে পড়ে। তার বলছে যে ইসের কী চান আপনি? না, বলছে হাতেমাল কলেজে পড়ে। তোর ছেলে তো ঢাকা ভার্সিটিতে পড়া অবস্থায় অনেক ঘটনা ঘটছে। যাই হোক, তারপর আমি বলছি সিগনেচার করলাম না। তারা বলছে যে যদি নিজের চোখ বুঝে যান তখন ছেলে মেয়ে কী হবে? আমি আল্লাহ তাআলা দেখবে, কী করার আছে। মানুষ হায়াত মতো আসছে, একদিন যাবো, একদিন স্বাভাবিক। আর মৃত্যু যদি আপনার ধাতে থাকে তত কিছু করার নেই। আমি তো আর কোনো অপরাধ করিনি, আমার অপরাধ মিছিল মিডিয়া হইতে পারে। যাই হোক, এরকম কথা বলছি করে পরে লাস্টে আপনার সম্ভবত আমি যখন আমাকে আবার থানায় নিয়ে যায় তার কিছুক্ষণ পরে আজান দিছে আর কি, সারা রাতে এরকম করছে, বৈদিক আতঙ্ক তৈরি করছে। তো আমি এটা কারো কাছে এটা আমার মানে বাসায় আর কি মানে আজ পর্যন্ত কাউকে বলেন না। এই আপনার এই সাক্ষাৎকারে মানে এটা বললাম এই জন্য যে অনেক করুণ কাহিনী, এরকম অসংখ্য করুণ কাহিনী, না বলা অনেক কথা আছে, অনেক কথা, অনেক নির্যাতন। রাজনীতি কোন পরিবেশে বা কোন জায়গায় গেলে রাজনীতিকে ধ্বংস করবার জন্য রাজনীতি উঠে পড়ে লাগে? রাজনীতি যারা করে তাদের জন্য রাজনীতি করা উচিত, কিন্তু যারা জীবনে পলিটিক্স করে নাই, যেমন আপনি দেখেন এই সমাজ ব্যবস্থায় আমলাতান্ত্রিক রাজনীতিরা কখনোই মনে করেন ভালো ফল পায় না। এই যে আপনি যে বাস্তবতার মুখোমুখি হলেন, এটি কি আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে চলে যাওয়ার কারণে এই পরিস্থিতি হয়েছে? অবশ্যই আমলাতান্ত্রিক না এইরকম পরিস্থিতি হওয়ার কথা না। আমার জীবনে আমি মনে করেন 1984 ছাত্রদল শুরু করছি, বাট আমার জীবনে এরশাদ বিরোধী আন্দোলনে অনেক দেখেছি, শরীয়তে এরশাদের অনেক নির্যাতন সহ্য করেছি। কিন্তু বাট এই শেখ হাসিনার মতো এরকম এই ফ্যাসিস্ট পুলিশ বাহিনী সেফাই বলে ক্রস ফায়ার দিয়ে বাসায় গিয়া পরিবারকে হুমকি দেয়, যে ডিবির ড্রেস পরে দেয় রাত্রে, মনে করেন আমার ছেলে আমি গ্রেপ্তার হব এই ধরনের বাসা আতঙ্ক, মায়ের পরীক্ষা রেখে দেখতে গেছে 2023 সালে ডিসেম্বরে, তখন তারে মনে করেন গ্রেপ্তার করে, যখন আমার পায়নি এই শালার ধরে নিয়ে যা, মানে আপনাকে না পেয়ে আপনার ছেলেকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে। তো আমার স্ত্রী সে মনে করেন হাত পা ধরে তখন এই রিকোয়েস্ট করে পরীক্ষা চলে, ঢাকা ভার্সিটির কার্ড মার্ড দেখাইলো, মানে তারপরে ছেলে তো এইসব কিছু বোঝে না, বাবার জন্য ছেলেকে নিয়ে যাবে। তারপর যখন সিঁড়িতে নামছে তখনই কারণ আমার হাত পা ধরে বলছে, তারপর টাকা পয়সা বলছে ই করে, তারপর তো বাসায় টাকা ছিল না, বাড়ির লোনের টাকা দিবে, তখন ওইখান থেকে 50,000 টাকা 50,000 টাকা ছিল, বলছে আমার 50,000 টাকা, আর ছিল 3,000 টাকা খুচরা, বলছে ওই টাকাটা নিয়ে গেছে, বলছে দিয়ে গেলাম, কালকে সকালের মধ্যে চলে যাবি। ছেলেরে বইলে গেল, ছেলে তো কিছু তো এই ধারণাই নেই। এইরকম মানসিক নির্যাতন খুব বেশি করছে পরিবারের উপরে। অনেক আত্মীয় মৃত্যু দিয়ে মানে জানাজা পড়তে পারিনি, মামারা মারা গেছে, চাচারা মারা, অনেকে মানে জানাজা অংশ করতে পারিনি এই ফ্যাসিস্ট সরকার। আমার এগুলোর তো একটা সুরাহা হওয়া উচিত, বিচার হওয়া উচিত। কেমন বিচার প্রত্যাশা করেন? দেখেন এখন যে এই জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান আল্লাহর তরফ থেকে মনে হয়েছে, আমরা কোনদিন কল্পনা করি নাই যে হয়তো শেখ হাসিনা কোনোদিন জীবিত থাকা অবস্থায় দেশে কোনো পটপট হবে, এরকম আমরা আজকে কোনো চিন্তা করি নাই। দিনের পর রাতে জীবন আমার জীবনে তো শুনিও নাই, দেখেও পৃথিবীতে কোনো ইতিহাস নাই, কিন্তু এই রকমের যে মনে করেন শেখ হাসিনা যাবে কেউ কল্পনা করে নাই। আল্লাহর তরফ থেকে ওর যেটা হয়েছে, আমাদের ছাত্র দলের সৈনিকরা, বিভিন্ন ছাত্র সংগঠন, তারপরে যে সাধারণ মানুষ আজকে দেখেন শ্রমিক তরকারি বিক্রি করতো, সবাই মনে করেন অংশগ্রহণ করছে এই আন্দোলনে। আল্লাহ তাআলা তাকে সরাই দিয়েছে। আমার মনে হয় যে আমরা হয়তো দেখে যেতে পারবো না যে আওয়ামী লীগ আর কোনোদিন ক্ষমতার নাম নেবে কিংবা কোনোদিন আসবে। মানে অন্তত যদি বিবেক বোধ বা অনুশোচনা বোধ থাকে, আওয়ামী লীগ আপাতত রাজনীতি করতে বেশ সময় লাগবে। আর নেই। আপনার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এখন কি ভাবছেন? আপনি সরকারের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে কিছু বলবার আছে? ছোট্ট করে আমরা বিদায় নেব। জি, আমার স্বামীর একটাই আশা ছিল যে আমার ছেলেদের মাদ্রাসা পড়াবো, তা আল্লাহর রহমতে আমি ভর্তি করাইছি। তো সবটুকু হয়েছে আল্লাহর উপরে, আর আমার একটু কষ্ট করা, একটু চেষ্টা করা লাগবে আর কি। আর সবার কাছে আমার একটা কথা, আমি অসহায় একজন মা, আমার 3টা ছোট ছোট বাচ্চা, একজন বিধবা আমি, এবং শহীদ পত্নী আপনি। জি,
এখন আমার এই 3টা বাচ্চা আমি কিভাবে মানুষ করবো, আমার মানে খুবই অবস্থা খারাপ। আমি এখন বাবা মার কাছে থাকি। এখন একমাত্র আমার বাবা মা ছাড়া আমার কেউ আর ভরসা, আর কেমন দেখার কেউ নাই। এবং শহীদ আমিরের 3 শিশু বাচ্চার জি তো একটা ভবিষ্যৎ প্রয়োজন, জি এবং এই 3 শিশুর বাবা তো গণতন্ত্রের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, মুক্তির জন্য জীবন দিল। সমাজের সবাই যদি একটু একটু করে আপনার এই সন্তানদের পাশে দাঁড়ায়, আপনার পাশে দাঁড়ায়, সেটাই হবে জি আপনার আমি জন্য সবার কাছে একটু দোয়া প্রার্থী, দোয়া, সবাই সহযোগিতা, আমার 3টা আন্তরিকতা, সন্তানের প্রত্যাশা। জন্য দোয়া করে। আর সবাই যদি কেউ যেই হোক আর যেই মানে সরকারের কাছে হোক বা যে কোনো দলের কাছে হোক, আমার একটাই আবেদন যে আমার 3টা বাচ্চারা যেন ওনারা দেখে, যে আমার 3টা বাচ্চারা যেন একটু ডাল ভাত খায় আর যেন নিম্নভাবে বাঁচতে পারে। যেহেতু আমারও তো ঠিক নেই, আমি কতদিন বাঁচতে পারি, তা আমারও তো ভরসা নাই। তা আমার 3টা বাচ্চার কি হবে? মানে স্বামী হয়তো- হারিয়ে আপনি এতটাই শোকাহত যে এই শোক আপনি সইতে পারছেন না। জি এখন মনে করেন আমারও এরকম একটা আমি ভরসা করতেছি না, আমার নিজের উপরে ভরসা আমি হারিয়ে ফেলছি। তাই হ্যাঁ। আমার একটা সবার কাছে প্রত্যাশা, মানে আপনাদের কাছে সবার কাছে, যেন আমার 3টা বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন। জি। এরকম দুর্ঘটনা যেন আর কোনো সময় এই বাংলা যেন না ঘটে, জি, আর সেই কোনো মা প্রত্যাশা যেন আমাদেরও। কোনো সন্তান না হারায়, কোনো ছেলেরা সন্তানরা যেন বাবা না হারায়। জি। আমার কাছে সে এটুকুই প্রত্যাশা আমরা প্রত্যাশা করি, আপনার কাছে। সে প্রত্যাশা আমরা করি। ধন্যবাদ আন্নি আপনাকে। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। ছাত্র জীবন থেকে হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন রাজপথে, যে কারণে নিপীড়নের মুখে পড়তে হয়েছে অ্যাডভোকেট জাহিদুল কবির জাহিদকে। অথচ তিনি গণতান্ত্রিক রাষ্ট্রে কেবল সুষ্ঠু গণতন্ত্রেরই চর্চা করতে চেয়েছিলেন। অপরদিকে আমির হোসেন, যিনি কিনা কেবলই মাত্র একজন ছাপোষা মানুষ ছিলেন, অথচ হাসিনার পুলিশ তাকেও হত্যা করে রাজপথে 24-এর গণঅভ্যুত্থানের সময়। আমাদের প্রত্যাশা নিপীড়িত রাজনৈতিক কর্মী জাহিদুল কবির জাহিদ ও 24-এর জীবন উৎসর্গকারী শহীদ আমির হোসেন তার প্রাপ্য মর্যাদাটুকু পাবেন, ন্যায় বিচার পাবেন তার বিধবা স্ত্রী আন্নি ও 3 শিশু সন্তান। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipiranersriti.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।